আমাদের আরেকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির কথা শুনবো এ পর্যায়ে আমরা, যার কথা আমি সবসময়ই বলে থাকি যে বাংলাদেশে ডাইরেক্ট সেলিং নিয়ে যারা মূলত গবেষণা করেন, যারা পড়াশোনা করেন, সেরকম একজন ব্যক্তিত্ব, আমাদের সকলের শ্রদ্ধাভাজন লিডার, নরল্যান্ড ফ্যামিলি হারমোনি ইউনিয়নের অন্যতম কর্ণধার, সকলের প্রিয় মোশাররফ হোসেন ভাইয়াকে আমি এ পর্যায়ে সবার উদ্দেশ্যে কথা বলার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ভাইয়া আনমিউট করতে। জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি মশিউ ভাইকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য কিছু বলার জন্য। আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি আজকে সব স্তরের মানুষ যারা আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত কর্নেল শাহজাহান সিরাজ স্যারকে, ধন্যবাদ জানাচ্ছি নিবেশ রঞ্জন সরকার তাকে, ধন্যবাদ জানাচ্ছি আমাদের অ্যাডভোকেট জুবায়ের আলম ভাইকে, সেই সাথে আরো যারা গণ্যমান্য ব্যক্তিরা আজকে আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন, সম্মানিত ব্যক্তিরা, তাদের প্রত্যেককেই আন্তরিকভাবে অভিবাদন জানাচ্ছি আমাদের এই ছোট্ট প্রয়াসের সাথে সংযুক্ত থাকার জন্য। তো আমি শুরু থেকে আলোচনা শুনছিলাম কিভাবে প্রথমেই আমরা আমাদের ম্যাডামের বক্তব্য শুনলাম, ম্যাডাম এলেন হওয়ার বক্তব্য শুনলাম, কিভাবে ধাপে ধাপে আমরা এই প্রযুক্তির সাথে নিজেকে খাপ খাইয়ে নিয়েছি এবং কিভাবে নরল্যান্ড সফটওয়্যার আমাদেরকে সহযোগিতা করেছে এই প্রযুক্তির সাথে যাতে আমরা খুব সহজে নিজেদেরকে খাপ খাইয়ে নিতে পারি। তো তাদের সকলের বক্তব্য শুনেছি যে এটি খুবই আশাব্যঞ্জক এবং সবার কথা শুনে আমার কাছে যেটা স্পেশালি মনে হচ্ছে সেটা হচ্ছে দ্য গেম ইজ অন, মানে খেলা আসলে শুরু হয়েছে। আমরা যদি আমাদের আলোচকদের কথার কাছে জানতে চাই, কাছাকাছি যাই, এখানে আমাদের যে তিনজন গুরুত্বপূর্ণ আলোচক রয়েছেন, জনাব রোকানুজ্জামান কিরণ ভাই, জনাব জামাল উদ্দিন ভাই এবং জনাব মিজানুর রহমান ভাই, তিনজন আলোচক রয়েছেন যারা ইতিমধ্যেই নরল্যান্ডের একটি প্রেস্টিজিয়াস র্যাঙ্ক, গোল্ড মেডেল র্যাঙ্ক অর্জন করেছেন। তো আসলে এই তারা যে তিনজন যে গোল্ড মেডেল র্যাঙ্কটি অর্জন করেছেন, এটা এই বার্তা দিচ্ছে না যে আমরা অন্যরাও সবাই তাড়াতাড়ি গোল্ড মেডেল হব। আসলে এই বার্তাটা দিচ্ছে যে খেলার প্রতিযোগিতা শুরু হয়েছে, যে সিলভার ডায়মন্ড কে আগে হব। তিনজন গোল্ড মেডেল হওয়া এই সংকেতটা দিচ্ছে যে সিলভার ডায়মন্ড অর্থাৎ আরো গুরুত্বপূর্ণ যে র্যাঙ্কটি রয়েছে সেটা আসলে কে কার আগে হবে, এই প্রতিযোগিতাটা চালু হচ্ছে। প্রত্যেকের কথাই অত্যন্ত পাওয়ারফুল, অত্যন্ত আশাব্যঞ্জক এবং সবকিছু মিলিয়ে যেটা আমার ভেতরে তৈরি হয়েছে সেটা হচ্ছে যে আমি বিশ্বাস করা শুরু করেছি যে খুব বিশাল আকারে কিছু হতে যাচ্ছে। আমার মনে হয় আমার সাথে আজকে আমরা বাকিরা যারা এখানে উপস্থিত রয়েছে সবার মধ্যে এই বিষয়টা তৈরি হয়েছে যে এই নরল্যান্ড বিজনেসের মধ্য দিয়ে বড় সড়ো আকারের একটা কিছু একটা হতে যাচ্ছে। এই বিশ্বাসটা, স্বপ্নটা আসলে তৈরি হয়ে গেছে, বিশ্বাসটা করতে শুরু করেছি আমরা। তো আমি আসলে আমার কথা বলবো যে এই যে বিজনেস, নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস, এটা আসলেই সবসময় একটা বৈচিত্র্যপূর্ণ একটা বিজনেস। আমার আলোচনার শুরুতে আমি একটা বিষয় আজকে আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছি, সেটা হচ্ছে রবার্ট টি কিওসাকির কিছুদিন আগেও আমি একটা ইন্টারভিউ দেখছিলাম। বিখ্যাত অর্থনীতিবিদ, লেখক, রিচ ড্যাড পুয়ার ড্যাড এই বইটির যিনি লেখক রবার্ট টি কিওসাকি, তিনি বলছেন যে আসলে পৃথিবী বদলে যাচ্ছে, পৃথিবী বদলে যাচ্ছে। করোনা ভাইরাস পরিস্থিতির আগের পৃথিবী এবং করোনা ভাইরাস চলে যাওয়ার পরবর্তী পৃথিবী, এই দুটো পৃথিবীর মধ্যে মিল থাকবে না। এই দুটো পৃথিবী দু রকমের হবে। তার মানে পৃথিবী বদলে যাচ্ছে। এখন এই বদলে যাওয়া পৃথিবীতে নিজেকে টিকিয়ে রাখার জন্য আমাকে যে কাজটা করতে হবে দ্রুত, সেটা হচ্ছে আমাকেও বদলে যেতে হবে। কারণ পৃথিবীর অনেক কিছুই আর আগের মতো থাকবে না। সবচেয়ে ইম্পর্টেন্ট যে আলোচনাটা প্রতিদিন আলোচিত হচ্ছে, সংক্রমণ এই ব্যাধির পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আলোচনাটা আলোচিত হচ্ছে, সেটা হচ্ছে এই পৃথিবীর অর্থনৈতিক ভবিষ্যৎটা কেমন হবে, কেমন হবে পরিবর্তিত পৃথিবীর অর্থনৈতিক চেহারা। আমরা সবসময় আসলে এই যে এখন একটা ট্রেন্ডস উঠেছে, আমরা পত্রপত্রিকায় বা খবর মিডিয়ায় দেখতে পাচ্ছি যে অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে, অনেক ব্যক্তি তাদের কাজ হারিয়ে ফেলবে।
তো ডেফিনেটলি আমাকে তো চিন্তা করতে হবে যে আমি আমার পরবর্তী সময়টা কিভাবে কাটাবো। এখন অবশ্যই আমি যদি চাকরি হারিয়ে ফেলি তাহলে আমাকে কি করতে হবে, ছোটখাটো একটা ব্যবসা করতে হবে। এখন এই ছোটখাটো ব্যবসাটা কি হবে? আমি কি একটা রেস্টুরেন্ট দেব? আমি একটা রেস্টুরেন্ট দিলে আমি কি নিশ্চিত যে সেখানে কাস্টমার আসবে? আমি কি একটা সেলুন দেব? আমি কি নিশ্চিত যে সেখানে মানুষ চুল কাটতে আসবে? আমরা অনেকেই এই দীর্ঘদিন ঘরে বসে বসে থাকতে থাকতে নিজেরা নিজেদের চুল কেটে ফেলছি। এখান থেকে আসলে আমরা বেরিয়ে এসেছি। তার মানে পৃথিবীটা এখন পরিবর্তিত হয়ে গেছে। এই পরিবর্তনের সাথে সাথে আমাদেরকেও আসলে কি করতে হবে, পরিবর্তনটাকে মেনে নিতে হবে, বা পরিবর্তনের সাথে আমাকে নিজেকে পরিবর্তিত করতে হবে। তো আমার যে ব্যবসায়িক যে বিষয়টা, এখন আমি যদি চাকরি হারিয়ে ফেলি তাহলে আসলে আমি কোন ছোটখাটো ব্যবসাটা করব, এটাও তো আমার জন্য একটা চিন্তার বিষয়, যে এই ছোটখাটো ব্যবসা করার মতো পুঁজিটা আমার কাছে আছে কিনা, এটা একটা বিষয়। আরেকটা বিষয় আমি খুব চিন্তা করি যে ছোটখাটো একটা ব্যবসা করব নাকি স্মার্ট একটা ব্যবসা করব, মানে স্মল বিজনেস করব না স্মার্ট বিজনেস করব। এখন আপনি বলতে পারেন যে তাহলে স্মল বিজনেস বা স্মার্ট বিজনেস, এই জিনিসটা আমার ব্রেইনে আসলো কেন? স্মল বিজনেস আমি সেই ধরনের বিজনেসকে বলছি যেটা মনে করেন আমি একটা রেস্টুরেন্ট দিতে পারি, আমি একটা সেলুন দিতে পারি, আমি একটা ড্রাই ওয়াশ সেন্টার দিতে পারি, আমি একটা গাড়ি কিনে রাস্তায় ছেড়ে দিতে পারি, আমি ট্রান্সপোর্টের বিজনেসে যেতে পারি। এগুলোকে আমি ছোটখাটো বিজনেস বলছি, কারণ অল্প বিনিয়োগে এই ব্যবসাগুলো করা যেতে পারে। তা আমি কি এটা করব, নাকি আমি কোনো স্মার্ট বিজনেস খুঁজে নেব যেটা অনেক বেশি বড় প্ল্যাটফর্ম হবে কিন্তু আমার পুঁজি লাগবে অল্প? তো এই মুহূর্তে আজকের এই আলোচনা বা দীর্ঘদিন এই নরল্যান্ডের সাথে থাকার কারণে বা নেটওয়ার্ক মার্কেটিং এই ইন্ডাস্ট্রিটার সাথে থাকার কারণে আমার কাছে যেটা দৃঢ়ভাবে মনে হচ্ছে, আমি জানি না আপনাদের ভেতরে অনুভূতিটা কি, আমার কাছে যেটা দৃঢ়ভাবে মনে হচ্ছে যে স্মল বিজনেসের চেয়ে আমরা যদি একটা স্মার্ট বিজনেস খুঁজে নেই তাহলে সেটা আমাদের জন্য অনেক বেশি ফ্রুটফুল হবে। আমি আসলে এই নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিটাকে একটা স্মার্ট বিজনেস বলছি। স্মার্ট বিজনেস বলছি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে, আমার দীর্ঘদিনের পর্যবেক্ষণ থেকে। একদম শুরুতে যখন আসলে আমি এই ব্যবসাটা সন্ধান পাই, আমি আসলে খুব ডিপলি এই ব্যবসাটা করতে পারছিলাম। এই ব্যবসাটার প্রথম যে দুর্নামটা ছিল সেটা হচ্ছে, এটা মানে আমার মতো লোক কেন আমি এই বিজনেসটা করব? আমি পড়ালেখা জানি, শিক্ষিত লোক, একটা দোকান আমি চাইলে দিতে পারি, একটা ডিপার্টমেন্টাল স্টোর আমি খুলতে পারি, আমি একটা গ্যারেজ দিতে পারি, আমি কয়েকটা গাড়ি কিনে রাস্তায় ছেড়ে দিতে পারি। আমি মানে আমার যেহেতু এই সামর্থ্যটা আছে, এই ব্যবসাটা আমার জন্য না। এখানে তো আমি শুনেছি যে অল্প পুঁজি দিয়ে কি কি যেন ব্যবসা করে। আসলে আমি খুব লক্ষ্য করেছি এই বিজনেসটার যেই জায়গায় দুর্নাম ঠিক সেই জায়গায় সুনাম। এই বিজনেসটার দুর্নাম হচ্ছে যে অল্প কিছু টাকা দিয়ে এই ব্যবসাটা করা যায় বিধায় যে কেউ এটা করতে পারে, এখানেই এই ব্যবসাটার দুর্নাম। আবার এই ব্যবসাটার সুনাম এখানেই যে কোনো রিস্ক ছাড়া অল্প কিছু পুঁজি দিয়ে বিশাল প্ল্যাটফর্মের একটা গ্লোবাল বিজনেস করা যায় এই ব্যবসাটাতে। তাহলে স্বল্প পুঁজিটাই এটার বদনাম, স্বল্প পুঁজিটাই আবার এটার সুনাম। আবার কিছুক্ষণ আগেও আমাদের একজন আলোচক এখানে একটা স্বপ্নের কথা বলেছে, এবং আজকে টোটাল এই আলোচনায় আমরা দেখেছি যে আজকের যে প্রোগ্রামটাতে আমাদের লিডাররা কথা বললেন, আমাদের যারা সিনিয়র ব্যক্তিরা এখানে কথা বললেন, ম্যানেজমেন্টের লোকরা যারা এখানে কথা বললেন, তাদের প্রত্যেকের কথায় একটা আশার ব্যঞ্জনা। তারা আমাদেরকে কেন জানি স্বপ্ন দেখাচ্ছেন, তারা আমাদেরকে বলছেন যে এখনো আমাদের বেঁচে থাকার অনেকগুলো অপশন রয়ে গেছে, মানে খুব আশার বাণী। এই যে কোম্পানিগুলো, এই কোম্পানিটা, এই নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিটার এখানেই সুনাম, এখানেই আবার দুর্নাম। অনেকেই বলে যে এরা শুধু শুধু স্বপ্ন দেখায়, স্বপ্ন দেখায় দেখায় মানুষকে বোকা বানায়, স্বপ্ন দেখায় মানুষের ব্রেন ওয়াশ করায়। আবার এই স্বপ্নের ভেতরেই এই কোম্পানিটার সমস্ত সুনাম। কারণ কি, আমরা যদি লক্ষ্য করি, অনেকে বলেন আবার যে অন্য অনেক জায়গায় আমরা গেছি, সবখানে দুঃখের কথা, পত্রিকা খুললে দুঃখের কথা, টিভি খুললে দুঃখের কথা, এই হতাশার কথা,
অর্থনৈতিক মারামারির কথা, কাটাকাটির কথা, সবখানে হতাশার কথা, দেশের কি হবে, পৃথিবীর কি হবে, অর্থনৈতিক মন্দা, এই সেই সমস্ত কিছু কি হবে, আমাদের ভবিষ্যৎ কি হবে, খেতে পারবো কিনা, চালের সংকট হবে, অনেক লোক মারা যাবেন, দুর্ভিক্ষ হবে, দুনিয়ার হতাশার কথা। কিন্তু আমরা যখন এই ইন্ডাস্ট্রিটার ভিতরে আসি তখন দেখি যে না, তারা পুরোপুরি খালি স্বপ্ন দেখায়। তার মানে স্বপ্ন দেখায় এ কারণেই তাদের বদনাম, আবার স্বপ্ন দেখায় এই কারণেই তাদের সুনাম। তার মানে এটা একটা মানে মিস্টেরিয়াস একটা বিজনেস। এই বিজনেসটা এই কারণে আমি বলছি যে এটা একটা বৈচিত্র্যপূর্ণ বিজনেস। ঠিক যেই জায়গায় তার সুনাম, ঠিক সেই জায়গায় তার দুর্নাম। এবার আসেন, আসলে আমি আমার শুরুর দিকে অনেক সময় নিয়ে ফেলছি এই ব্যবসাটার সাথে, মানে গভীরভাবে সংযুক্ত হতে গিয়ে আমি আসলে অনেক সময় নিয়ে ফেলছি। কারণ সময়টা এখানে আসলে এই যে ব্যবসাটাতে আমি গভীরভাবে যুক্ত হতে হতে গিয়ে আসলে আমি অনেকগুলো বিষয় দেখতে পেয়েছি। এই ব্যবসা আবার একটা ঝুঁকিও আছে, যে ঝুঁকিটার কারণে আমরা এখানে ফ্রিলি মুভ করতে পারি না। ঝুঁকিটা কি? ঝুঁকিটা আছে এই ব্যবসাটাতে, ঝুঁকিটা হয় এরকম, যখন আমি কাউকে দাওয়াত দিতে যাই আমার একটা বিশাল রিস্ক আছে। সেই রিস্কটা হচ্ছে যে হয়তোবা এই লোক নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রির দাওয়াত দিয়েছে বিধায় সে আমার সাথে সম্পর্কটা নষ্ট করে ফেলতে পারে। এটা হচ্ছে আমার সবচেয়ে বড় ঝুঁকি। আমার বন্ধুরা হয়তো আমার মোবাইল ফোন আর রিসিভ করতে না পারে, আমার বন্ধুরা হয়তোবা আমার মানুষকে বলতে পারে আরে ওর সাথে যোগাযোগ করেছে, এ তো এখন নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি করে। এটা হচ্ছে আমার সবচেয়ে বড় ঝুঁকি। তাহলে আমি খুব সরেজমিনে যাচাই করে দেখেছি যে এই একটা মাত্র ঝুঁকি যদি আমি নিতে পারি, আসলে কাউকে যদি আমি স্বপ্ন দেখানোর কারণে সে আমার সাথে সম্পর্ক নষ্ট করে ফেলে, কাউকে একটা ছোট ব্যবসার আইডিয়া দেওয়ার পরিবর্তে আমি যদি তাকে স্মার্ট বিজনেসের আইডিয়া দেওয়ার কারণে সে আমার সাথে সম্পর্ক নষ্ট করে ফেলে, এই মিনিমাম ঝুঁকিটা যদি আমি নিতে পারি, যারা নিতে পেরেছেন ইতিমধ্যে, আমি এখানে কিরণ ভাইকে দেখছি, আমি এখানে আতিক ভাইকে দেখছি, আমি এখানে ইমন পালকে দেখছি, আমি এখানে মনির ভাইকে দেখছি, মিজান ভাইকে দেখছি, তারা কি করেছেন আসলে, আমি জামাল ভাইকে দেখছি, তারা কি করেছেন আসলে? তারা এটাকে ঝুঁকি বলে মনেই করেননি, যেটাকে আমরা অনেকেই অনেক বেশি ঝুঁকি মনে করছি, যে হয়তোবা এই ইন্ডাস্ট্রিটার দাওয়াত দিতে গেলে তার সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। তো আমি আসলে এই ব্যবসাটা করব কিনা সেটার জন্য আমি নিজেই আসলে সিদ্ধান্ত নেব। সিদ্ধান্তটা আমার হাতে। আমি এই ব্যবসাটার স্বপ্নের কারণে এই ব্যবসাটার একটা দুর্নাম আছে, আবার এই ব্যবসাটাতে স্বপ্ন দেখাই বলে এই ব্যবসাটার একটা সুনাম আছে। আমি কোনটা নেব? এই ব্যবসাটা স্বল্প পুঁজির বলে এটাতে একটা দুর্নাম আছে, আবার এই ব্যবসাটা একটা স্বল্প পুঁজির স্মার্ট বিজনেস হিসেবে এই ব্যবসাটার একটা সুনাম আছে। আমি কোনটা বেছে নেব? আমার দৃষ্টিকোণটা কোনটা হবে? এই দৃষ্টিকোণটা যদি আমি ক্লিয়ার করে ফেলতে পারি, এই দৃষ্টিকোণের জায়গাটা যদি আমি একদম পরিষ্কার করে ফেলতে পারি, তখনই এই ব্যবসাটাতে আমার সিদ্ধান্ত নেওয়াটা অনেক বেশি সহজ হবে এবং অনেক বেশি বৈপ্লবিক হবে। তো আমি মনে করি যে এই বিজনেসটা আমি করব, এই ডিসিশনটা নেওয়ার আগে আমি এটাকে আরো গভীরভাবে উপলব্ধি করি। আরো গভীরভাবে উপলব্ধি করতে বলছি এই কারণে, যদি আমি গভীরভাবে উপলব্ধি করি, আমার ডিসিশনটা আমি নিতে পারি, আমি কি এই স্বপ্ন দেখানোর সুনামের জন্য এই ব্যবসাটা করব, নাকি এই স্বপ্ন দেখানোর দুর্নামের জন্য এই ব্যবসাটাই করব, ছেড়ে দিব। এই সিদ্ধান্তটা যদি নেওয়ার পরে আমি ফাইনাল ডিসাইড হতে পারি, মাইন্ড যদি আমার ক্লিয়ার হয়ে যায়, তখন আমি মনে করি যে জীবনে একবার যতগুলো স্বপ্নের কথা তারা বলছে, আসলে আমরা কেন এখনো সঠিকভাবে এটার ভিতরে গভীরভাবে ঢুকতে পারি না? কারণ এই ইন্ডাস্ট্রি থেকে যারা সফল হয়েছে তাদেরকে আসলে আমরা অনেককে কাছ থেকে দেখি নাই, বা আমি সেজন্য আমি এই ব্যবসার যে চ্যালেঞ্জ গুলো আছে সেগুলো নেওয়ার জন্য আমি এখনো সঠিকভাবে নিজেকে তৈরি করি নাই। এর মূল কারণ হচ্ছে, এক, আমি এই ব্যবসা করে এখনো পর্যন্ত সেই সফলতার জায়গায় পৌঁছতে পারি না। যদি একবার আমি যেতে পারি সেই জায়গায়, যেভাবে আমরা দেখেছি যে এই যে নেটওয়ার্কাররা, ডাক্তার রবির সাথে আমাদের পরিচয় হয়েছে, তার পোর্শে গাড়ি আছে, বেন্টলে গাড়ি আছে, এই নেটওয়ার্ক মার্কেটিং এ করি, এই স্বল্প পুঁজির ব্যবসাটিকেই করি। যদি আমি তাকে কাছ থেকে দেখতে পারি এবং যদি আমার ভিতরে এই বিশ্বাসটা তৈরি হয় যে আমার জীবনে সেই রকম বৈপ্লবিক পরিবর্তন আসতে পারে, তাহলে আমার মনে হয় এই সামান্য চ্যালেঞ্জ গুলো আমাদের জন্য কোনো চ্যালেঞ্জ না। আসলে আমার ফোকাসটা এখন কোন দিকে হবে, যে এই ব্যবসাটা থেকে ওই পর্যন্ত জায়গায় যাওয়া যায়, এই বিশ্বাসটা যদি আমি করি যে হয়। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে কেন আপনি গত 10 বছর ধরে এই বিজনেসটার সাথে লেগে আছেন, কারণ আমি কোনো একটা বিশ্বাস থেকে যে আমার ভেতরে একদিন
আমি এই নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি থেকে আমি একদিন এই পরিমাণ সফলতা অর্জন করতে পারবো, এই বিশ্বাসটা আমার ভিতরে তৈরি হয়েছিল বিধায় আমি এই ইন্ডাস্ট্রিতে এসেছি। কেউ আমাকে জোর করে এই ইন্ডাস্ট্রিতে আনেনি। আসলে আমার ভিতরে কোনো একদিন কোনো একটা কারণে মনে হয়েছিল যে আমি এই ব্যবসাটা করে, যেভাবে ডাক্তার রবি একটা বেন্টলি গাড়ি ইউজ করছে, যেভাবে সে একটা জাগুয়ার গাড়ি ইউজ করছে, পর্শে ইউজ করছে, আমি লুইস ট্যান্ডনকে দেখেছি, আমি এই ধরনের অনেক নেটওয়ার্ক মার্কেটিং এর সফল ব্যক্তিদেরকে দেখেছি, আমি এরিক অরিকে দেখেছি, তাদের লাইফস্টাইলটাকে দেখেছি। আমার মাঝে বিশ্বাস হয়েছিল যে আমিও পারবো ওই জায়গায় পৌঁছতে, শুধুমাত্র আমাকে সেই জায়গাগুলোকে একটু দক্ষ করে নিতে হবে। যেই জায়গাগুলোতে তাদের দক্ষতা আছে, আমার উইকনেস আছে, আমি যদি সেই জায়গাগুলোকে আস্তে আস্তে নিজেকে দক্ষ করে নিতে পারি, তাহলে আমার বিশ্বাস হয়েছিল একদিন যে আমিও সেই জায়গায় পৌঁছতে পারবো। সুতরাং আমি কেন এখনো লেগে আছি এই ইন্ডাস্ট্রির সাথে, আমি আগামীতেও এই ইন্ডাস্ট্রির সাথে লেগে থাকবো। তার কারণ হচ্ছে যে যেহেতু আমি এটা বিশ্বাস করেছিলাম, আমার বিশ্বাসটাকে প্রমাণ করার জন্যই আমি শেষ পর্যন্ত এখানে লেগে থাকবো। পরিশেষে একটা কথা বলবো, কিছুদিন আগেও মালয়েশিয়ার একটা প্রোগ্রামে ডাক্তার রবি এই কথাটা বলেছিলেন, একজন বিখ্যাত ব্যক্তির বিখ্যাত একটি উক্তি, সেটা হচ্ছে দ্য গেম উইল নট ওভার আনটিল আই উইন। এই খেলাটার মজাটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমি জিতবো না, রেফারি শেষ বাঁশিটা বাজাবে না। তার মানে আমার হাতে সময় এখনো আছে। আমি যতক্ষণ জিতছি না, ততক্ষণ রেফারি শেষ বাঁশিটা বাজাবে না। এটাই এই গেমটার সবচেয়ে মজার জায়গাটা। তার মানে এই গেমটা ততক্ষণ পর্যন্ত শেষ হবে না যতক্ষণ পর্যন্ত না আমি জিতছি। তো এই বিশ্বাসটা আমার আছিল, এই বিশ্বাসটা ছিল বিধায় একদিন আমি ইন্ডাস্ট্রিতে এসেছি। আমি সেই পর্যন্ত যাওয়া পর্যন্ত, যেহেতু আমি বিশ্বাস করেছি, আমি মনে করি যে আমি নিজেকে প্রমাণ করার জন্য, আমার নিজের বিশ্বাসকে নিজের ভেতরে প্রমাণ করার জন্য আমাকে সেই জায়গা পর্যন্ত যেতে হবে। তো পরিবেশ শেষে আপনাদের সবাইকে আজকের এই প্রোগ্রামে আসার জন্য, প্রোগ্রামটিকে সফল করার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে আমাদের যারা সুপারস্টার লিডাররা রয়েছে আজকে, তাদের জায়গা থেকে তারা আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। আমরা নিজেরা নিজেদের জায়গা থেকে এখন বোঝার চেষ্টা করব। সবকিছু মিলিয়ে আমার কথা হচ্ছে, আমি একটা বিশ্বাসের কারণে এখানে এসেছি, আমি সেই বিশ্বাসটাকে প্রমাণ করার সর্বোচ্চ চেষ্টা করব, যাতে করে মানুষ বলতে পারে যে আমার সিদ্ধান্তটি সঠিক ছিল। তো সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমাদের কর্নেল শাহজাহান সিরাজ ভাইকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই প্রোগ্রামে আসার জন্য, আমাদেরকে সঙ্গ দেওয়ার জন্য, সাহস দেওয়ার জন্য। তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমাদের টপ লিডার জনাব আতিক ভাইয়ের ইন্সপিরেশন, মোটিভেশন আমাদের সাথে থাকবে, সবসময় আপনি আমাদের পাশে থাকবেন, এই কামনা ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সকলের শ্রদ্ধাভাজন লিডার, নরল্যান্ড ফ্যামিলি হারমোনি ইউনিয়নের অন্যতম কর্ণধার মোশাররফ হোসেন ভাইকে। ভাইয়ের কথা থেকে আমরা সবাই একদম জিস্ট একটি ব্যাপার পেলাম যে আসলে আমরা সফল হতে হলে, আমরা নিজেদেরকে গড়তে হলে আমাদের কি করা দরকার। নিশ্চয়ই আমরা এই কথাগুলো যদি মেনে চলতে পারি, আমরা নিশ্চয়ই প্রত্যেকেই সফল হতে পারবো ইনশাআল্লাহ।